শ্রীরাম, ভারত মাতা কে। একটা সত্যি কথা বলুন, এখানে একটা কোটরা প্রাথমিক শিক্ষা কেন্দ্র ছিল, প্রাইমারি স্কুল, সেটা বন্ধ হয়ে গেছে। তো স্কুলটা চলছে, ছাত্ররা ভর্তি হয়েছে, মাস্টারমশাই আছে, খুব ভালো। আমাকে এক সাংবাদিক বন্ধু বলছিল যে কোটরা প্রাথমিক স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার মুখে। এটা অন্য পাটে, এটা অন্য পাটে স্যার, অন্য পাটে। ওটা শিশু শিক্ষা কেন্দ্র, ওটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি ওটার সঙ্গে এটা গুলিয়ে ফেলেছি। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক দেরি হয়ে গেল, প্রায় 8টা বাজতে যায়। এখানে বিকেল 5টার সময় আসার কথা ছিল, 3 ঘন্টা দেরি হয়ে গেছে। কারণ যেখানেই যাচ্ছে সেখানেই মায়েরা বোনেরা তারা এত ভালোবাসা আশীর্বাদ দিচ্ছে, ফলে কোনো জায়গা থেকেই বেরোতে পারছি না। তো আপনাদের এখন দেখুন 303খানা বুথ আমার হাতে। আগামী আর 2 সপ্তাহ সময়, আজকে 12 তারিখ, 27 তারিখ শেষ দিন, মানে আগামী 15 দিনে আমাকে 303খানা বুথকে কমপ্লিট করতে হবে। তো দিনের আলো তো সীমিত আলো, তো আমি কখন কোথায় যাব? তৃণমূল কংগ্রেসের মতো তো আমি বড় লোক নই যে হেলিকপ্টারে যাব আর এই কোটরা মন্দির প্রাঙ্গণে হেলিকপ্টার থেকে নামবো। তো আমাকে বাইকে করে বা হেঁটে হেঁটে পুরো শ্যামপুর, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেক মা বোন ভাইয়ের সঙ্গে দেখা করতে হচ্ছে। শ্যামপুরের ইতিহাসে শ্যামপুরের যারা বয়স্ক জেঠু জেঠিমারা তারা বলছেন যে দেশ স্বাধীন হয়েছে 79 বছর। যারা আমরা দীর্ঘ এত বছর দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি, আমরা কখনো দেখিনি যে শ্যামপুরের কোন রাজনৈতিক নেতা ভোটের সময় পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে 303খানা বুথ ঘুরে বেড়াচ্ছে। দেখেছেন জ্যাঠামশাই কখনো ভোটের সময় 303খানা বুথ পায়ে হেঁটে বা বাইকে করে কোন প্রার্থীকে কখনো দেখেছেন? আপনাদের 25 বছরের ভাই, কথা বলছে কেন ভাই? ভাই, এই ভাই, আমি আসার আগে অনেক সময় ছিল, তখন কথা বলে নিতে পারতে। আমাকে যখন তোমরা এই মাইকটা দিয়েছো কথা বলার জন্য, আমার মনে হয় যে আমরা যখন পরীক্ষা হলে ঢুকি তখন মাস্টারমশাইরা কি বলেন, যা পড়ার বই পড়ে নিয়েছো বইটা রাখো, এবার চুপচাপ লিখতে শুরু করো, যা মনে আছে তাই লেখো। কিন্তু কি হলো, আপনারা কি করছেন, মাইক দিয়ে দেন বলতে, তারপরে আপনাদের বহু এই বাপিদা এই করো, ওই বাপিদা ওই করো, তাহলে বাকি লোকগুলো তো আপনার জন্য কথাগুলো শুনতে পাবে না, না? তো অন্যেরা আপনার জন্য শুনতে পাবে না, এটা আমার মনে হয় আনজাস্টিফাইড। তো শ্যামপুরে যারা বয়স্ক জেঠু জেঠিমা তারা বলছেন যে বাবা, আমরা এত বছর শ্যামপুরে এত নির্বাচন দেখেছি, কখনো এরকম পাড়ায় পাড়ায়, রাস্তা রাস্তায়, মোড়ে মোড়ে এমএলএ প্রার্থীকে দেখিনি সে হেঁটে হেঁটে বাইকে করে করে ঘুরে বেড়াচ্ছে। বলছে গত 25 বছর কালীপদ মন্ডল মশাইকে কখনো দেখিনি, ভোটের আগে তিনি পাড়ায় পাড়ায়, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি মোনাদার দোকানে বসে মিনি নবান্ন চালান, আর ওখানে পাশে ক্লাব আছে, সেখানে আমাকে সবাই বলছেন ওখানে বসে তাস খেলেন। আর 25 বছর ধরে শ্যামপুরেতে মদের একটা একটা করে লাইসেন্সের দোকান দিয়ে দোকান বাড়িয়েছেন। তো শ্যামপুরেতে শিল্প নেই, হাসপাতাল নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, নার্সিং কলেজ নেই, বিএড কলেজ নেই। শ্যামপুরেতে বোয়ালিয়ার ব্রিজ 79 বছর দেশ স্বাধীন হয়ে গেছে, আজও হয়নি। শ্যামপুরেতে 79 বছর দেশ স্বাধীন হয়েছে, আজও একটা রেল স্টেশন হয়নি। শ্যামপুরে গাদিয়ারা বাস স্ট্যান্ড থেকে আগে ধর্মতলায় বাস যেত, এখন জানি না কতগুলো বাস যায়, আপনারাই বলতে পারবেন। শ্যামপুরের মানুষ এখনো নৌকা করে পারাপার করে। আর যে ভাইয়েরা চিৎকার করছে তাদেরকে প্রশ্ন করি, শ্যামপুরের ডাক্তারের কাছে গেলে লিখে দেয় রেফার টু উলুবেরিয়া। আর শ্যামপুরের হাসপাতাল মানে এই কমলপুর হাসপাতাল, আমরগাঁও হাসপাতাল, ঝুমঝুমি হাসপাতাল, আর ওই পিছলদাহ স্বাস্থ্য কেন্দ্র যেটা 20 বছর বন্ধ আছে, তালা লাগানো আছে, এই 4খানা হাসপাতালের নাম আমি অন্তত জেনেছি, হয়তো এর বেশিও থাকতে পারে শ্যামপুরে, আমি জানি না। কিন্তু যেখানেই যাবে সেখানেই ডাক্তাররা প্যাড নিয়ে বসে আছে,
রেফার টু উলুবেরিয়া। শ্যামপুরে প্রায় 450-র মতো গোয়ার ডাক্তার আছেন। তাদের কিছু গোয়ার ডাক্তার আমার সঙ্গে দেখা করেছিলেন, বললেন দাদা শ্যামপুরে কোনো ডাক্তার আসতে চায় না, বোয়ালিয়া ব্রিজ নেই তো, উলুবেরিয়া থেকে ডাক্তার যে আসবে সেই ঘুরে 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 বাগনান দিয়ে আসতে হবে, কত সময় পাবে? কারণ শ্যামপুরে যে কজন ডাক্তার MBBS MD আসেন গোটা কয়েক, তাদের যারা কম্পাউন্ডারি করেন তারাই এখন শ্যামপুরের হত্যাকর্তা বিধাতা, তারাই প্রাণ বাঁচান। তাদের জন্যই রাত বিরেতে শ্যামপুরে মানুষ অসুস্থ হলে প্রাণে বেঁচে যান যারা কোয়াক ডাক্তার আছে। তাদেরকে আমি বলেছি যে ভাই দাদা আপনাদের, আমি এখানে MLA হওয়ার পর এটা নিয়ে আমি আগেও চেষ্টা করেছি, শুধু শ্যামপুরে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে শুধু কোয়াক ডাক্তার আছে, খড়গপুরেও আছে। তো তাদেরকে আমরা মেডিকেল কলেজ প্রফেসরদের কি দিয়ে 6 মাস 1 বছরের ট্রেনিং করাবো, তারপরে তাদের সার্টিফিকেট দিলে তারা সত্যিকারের আপনাদেরকে ইনজেকশন দেবে। এখন তো দিচ্ছে একজন কম্পাউন্ডার ইনজেকশন, এখন কম্পাউন্ডার ওষুধ, তাতে মানুষ বাঁচলো, কিছু করার নেই। আজকে শ্যামপুরের এই অবস্থা, একটা দেশ স্বাধীন হয়ে গেছে 79 বছর, তারপরে শ্যামপুর চলছে কোয়াক ডাক্তারে, শ্যামপুর চলছে রেফার টু উলুবেরিয়াতে। শ্যামপুরে একটা ভালো ছেলে মেয়ে ভালো কলেজে পড়তে চাইবে, রেফার টু উলুবেরিয়া, রেফার টু বাগনান, রেফার টু কলকাতা, রেফার টু কোলাঘাট, রেফার টু মেদিনীপুর। আপনার শ্যামপুরে ডাক্তার দেখাতে যাবে, রেফার টু উলুবেরিয়া। শ্যামপুর হাসপাতালের কোনো মা সন্তানকে জন্ম দিতে যাবেন, ও ডাক্তার কোয়াক ডাক্তার বলবে মা আমি রিস্ক নেব না, আপনি চলে যান উলুবেরিয়া, রেফার টু উলুবেরিয়া। শ্যামপুরে শিল্প নেই, শ্যামপুরে একটাই জিনিস ছিল, 26খানা খালে জল ছিল। আমার দাদু উত্তর দুর্গাপুর, যেখানে আমার মামার বাড়ি, নড়াইলেতে যখন মায়ের হাত ধরে বোয়ালিয়া দিয়ে আসতাম নৌকা পেরিয়ে, বাদ ধরে ধরে হেঁটে হেঁটে ঘুঘুবেশিয়া দিয়ে যেতাম উত্তর দুর্গাপুর, তখন আমার দাদুর কয়েকশো বিঘে জমি ছিল, সেখানে 2 ফসলি চাষ হতো, আমার মনে আছে। এখন শ্যামপুরের মানুষরা আমাকে বলছেন, এবং আমি নিজে দেখছি যেখানেই যাচ্ছি, অর্ধেক জমির ওপরে হোগলা বন হয়েছে, আর যে কটা জমি বেঁচে আছে সেখানে মানুষ 1 ফসলি চাষ করছে। আর যদি একটু বেশি বৃষ্টি হয়ে গেল তো জল বেরোনোর পর্যন্ত কোনো রাস্তা নেই। ফলে 2025-এ যে বর্ষা হয়েছিল, আমার কাছে যে ছবিগুলো আছে দেখেছি, এত জল জমে আছে কারণ জল নিকাশি নেই। তো ফলে মানুষ ধান বুনতে পারছে না, মানে ফসল ফলাতে পারছে না। এর থেকে দুঃখজনক ঘটনা আমার মনে হয় না ভারতবর্ষের কোন কৃষক বন্ধু ভাইদের রয়েছে। মহারাষ্ট্রের পার্লি গ্রামেতে আমি একটা ট্রাস্টের সঙ্গে যুক্ত, তার নাম হলো গ্লোবাল বিকাশ ট্রাস্ট। সেই পার্লি গ্রামেতে নদী শুকিয়ে গিয়েছিল, সেখানে কৃষকরা আত্মহত্যা করতেন কারণ চাষ করার জন্য জল নেই, নদী শুকিয়ে গেছে। সেখানে গ্লোবাল বিকাশ ট্রাস্ট, মানে আমার যে বন্ধু আছে ময়াঙ্ক গান্ধী, সে এবং তার পুরো টিম নিয়ে সেখানে নদীতে জল নিয়ে এসছে। আপনাদের কোনো যারা আপনারা পড়াশোনা, এখানে খুব ভালো মেধাবী ছেলেমেয়েরা আছে শ্যামপুরে, তারা দেখে নেবেন গুগল খুলে, পার্লিতে গ্লোবাল বিকাশ ট্রাস্ট, সেখানে নদীতে জল এসছে, মানুষ চাষ করছে। পার একর, প্রতি একর জমিতে কৃষকরা 4 লক্ষ টাকার উপরে বার্ষিক ইনকাম করছে। তো পরিবর্তন, যেখানে নদী শুকিয়ে গিয়েছিল সেখানে আমার বন্ধু ময়াঙ্ক গান্ধী এই কাজটা করতে পেরেছে। আর যে শ্যামপুর, রূপনারায়ণ, এদিকে হুগলি নদী, এদিকে দামোদর নদী, পুরনো দামোদর, নতুন দামোদর, চারিদিকে যেখানে যাবেন সেখানেই নদী, সমস্ত নদী, এবং অত্যন্ত উঁচু জমি। এখানে বন্যা হয়েছিল আমার মনে আছে 78 সাল, তারপরে তো আমার মনে হয় না কোনো বন্যা হয়েছে। তো এত শস্য শ্যামলা নদীমাতৃক দেশ শ্যামপুর, সেই শ্যামপুরেতে আজকে নদেবাসী জানা মহাশয় আর মাস্টারমশাই এবং জুলফিকার আলী মহাশয় 3 জনে মিলে একসঙ্গে খালগুলোকে দখল করে বিক্রি করে দিয়েছে, শুধু টাকা লুটেছে। যে জন্য আজকে কৃষক ভাইদের, কৃষক দাদাদের জমিতে চাষ হচ্ছে না। আপনারা কখনো গিয়ে মাস্টারমশাইয়ের ঘরে গিয়ে জিজ্ঞেস করেছেন যে মাস্টারমশাই আমাদের 26টা খালে জল কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য উনি সবচাইতে বেশি কাজ করেছেন ভারতবর্ষে। আমি বিধানসভাতে প্রশ্ন করেছিলাম, আপনারা জেনে রাখুন 294 জন বিধায়ক, তার মধ্যে একমাত্র বিধায়ক
আপনার উলুবেরিয়ার ভূমিপুত্র হিরণ চ্যাটার্জি, যে একমাত্র বিধায়ক যে বিধানসভায় প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গের কৃষকদের অবস্থা ভারতবর্ষের সবচাইতে খারাপ, কারণ আমার কাছে আরটিআই রিপোর্ট ছিল, যে আরটিআই রিপোর্টে মুখ্যমন্ত্রী নিজে উত্তর দিয়েছিলেন যে শুধুমাত্র 2021 সালে শুধুমাত্র আমার পশ্চিম মেদিনীপুর, যেখানে আমি বিধায়ক ছিলাম, সেখানে 122 জন কৃষক আত্মহত্যা করেছিল। আপনারা জানেন না অনেক কিছু, কারণ আপনাদেরকে অনেক কিছু বলা হয় না। আমি বললাম, মুখ্যমন্ত্রী জবাব দিয়েছে আমাকে চিঠি দিয়ে আরটিআই রিপোর্টে যে 122 জন কৃষক আত্মহত্যা করেছে। বলার পরেই দুপুরবেলা বিধানসভা আবার যখন শুরু হলো, তখন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন, না মুখ্যমন্ত্রী ওটা ভুল লিখেছেন, ভুল বলেছেন, কোনো কৃষক আত্মহত্যা করেনি। এইটা হলো তৃণমূল সরকার, যারা নিজের মুখ্যমন্ত্রীর রিপোর্টকেই বদলে দেয়। কেন না, মানুষ জেনে যাবে। হিরণ তথ্য ফাঁস করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের কৃষি অবস্থার কি ভয়ঙ্কর রূপ। আপনারা দেখছেন আলুর বস্তায় চাষিরা আলু নদীতে ফেলে দিচ্ছে, কারণ বস্তার দাম আলুর থেকে বেশি। এর থেকে লজ্জা আর বেশি কিছু হতে পারে? যে শ্যামপুরে 90 নয় 99% মানুষের কৃষি জমি আছে, তারা আজকে কোন রকমে এক ফসলি জমিতে চাষ করে। এখানে কোনো রাইস মিলও নেই, এখানে কোনো কোল্ড স্টোরেজও নেই। রাইস মিল থাকলে কৃষকরা যেটুকু ধান চাষ করতেন সেই রাইস মিলে গিয়ে তা থেকে ধান থেকে চাল করে বেশি দামে বিক্রি করতে পারতেন, সেটার সম্ভাবনা এখানে নেই। আর একটা কোল্ড স্টোরেজ হলে যে জমিতে সবজি চাষ হয় সেই সবজি রাখা যেত, যে সময় সবজির দাম বেশি সেই সময় সবজি বিক্রি করত, আমার কৃষক ভাইয়েরা বোনেরা মায়েরা দাদারা বেশি দাম পেতেন। কিষাণ মান্ডি অবশ্য করেছে, দুটো হওয়ার কথা ছিল একটা। আমি প্রশ্ন করেছিলাম বিধায়ক মাননীয় মাস্টারমশাই কালীপদ মন্ডল মশাইকে যে আপনি ওই কিষাণ মান্ডিতে কোন কৃষক যায়, কোন কৃষক তার জিনিসপত্র শস্য কেনা বেচা করে? কেউ করে না। পুরো তৃণমূল কংগ্রেসের ওটা একটা আড্ডাখানা হয়ে গেছে। আপনারা যদি না জানেন, যারা জানেন তারা গিয়ে একবার দেখে আসবেন। সরকারের কোটি কোটি টাকা দিয়ে কর্মতীর্থ করেছে আপনাদের জন্য, কিন্তু কর্মতীর্থে কারা পেয়েছে? না তৃণমূলের যারা ডান দিকে বাহাতে থাকে, যারা নদীবাসী জানার ডানাত বাহাত, তারাই কর্মতীর্থতে জায়গা পেয়েছে। আপনারা বলুন এখানকার কজন মানুষ কর্মতীর্থতে জায়গা পেয়েছে? বাংলা সহায়তা কেন্দ্রতে যে সমস্ত ছেলে মেয়েরা চাকরি পেয়েছে, আপনার গ্রামের আপনার পরিবারের কত মেধাবী ছেলে মেয়ে, একটু আগেই আসছিলাম, বলছিল দাদা আমি এমএ পাস করে ঘরে বসে আছি। এমএ পাস করে ঘরে বসে থাকা বোনেরা ভাইরা তারা এই বিএসকে তে চাকরি পায়নি। বাংলা সাহিত্য কেন্দ্র নাকি সহায়তা কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে কে পেয়েছে? না নদীবাসী জানা মহাশয় ডানাত বাহাত পেয়েছে। তাহলে আপনাদের জন্য কোটি কোটি টাকা খরচা করে আপনাদের ট্যাক্সের টাকায় তৈরি করা কর্মতীর্থ, আপনাদের ট্যাক্সের টাকায় তৈরি করা বাংলা সহায়তা কেন্দ্র, কিন্তু সেখানে আপনার পরিবারের ছেলে মেয়েরা নেই। নদেবাসে বাবুর ডানাত বাহাতরা আছে। 26টা খালের জল শুকিয়ে গেছে, আপনারা চাষ করতে পারছেন না কোন রকমে একবার, বা বাকি জমিগুলোতে হোগলা বন হয়ে গেছে। তো এ তো ভয়ঙ্কর শ্যামপুরের অবস্থা। ডাক্তার নেই, হাসপাতাল নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, নার্সিং কলেজ নেই, বিএড কলেজ নেই, বোয়ালিয়া ব্রিজ নেই, রেল স্টেশন নেই। বাস স্ট্যান্ড ছিল, বাস ছিল গাদিয়ারা থেকে ধর্মতলা, এখন নেই। শ্যামপুরে আছেটা কি? শ্যামপুরে আছে মাস্টারমশাই গত 25 বছরে যত পেরেছেন মদের লাইসেন্স খুলে দিয়েছেন, মদের দোকান খুলে দিয়েছেন। আমি গাদিয়ারা শিবপুরে হাঁটছিলাম, মায়েরা বোনেরা আমাকে বললো দাদা দাদা একটা কথা আছে। বললাম কি হয়েছে বল? বলছে আপনাকে কিচ্ছু করতে হবে না শ্যামপুরে, শুধুমাত্র আপনি এইখানে যত মদের দোকানগুলো আছে এখানে দিনের বেলায় মদ বিক্রি হয়, আর সেই মদ খেয়ে ছেলেরা আমাদেরকে অসম্মান করে, আমরা দিনের বেলা ঘর থেকে বেরোতে পারছি না, আপনি এটা দয়া করে বন্ধ করুন। আমি বললাম দেখো বোন, মদের দোকান তো আমি বন্ধ করতে পারবো না, কারণ ওটা সরকারি সিদ্ধান্ত, আমি তো সরকার নই। কিন্তু আমি দিনের বেলা মদ খেয়ে রাস্তায় যদি কেউ মা বোনকে অপমান করে অসম্মান করে, সর্বপ্রথম আমি গিয়ে তার প্রতিবাদ করব এবং তার যত বড় শাস্তি হওয়ার চেষ্টা সমস্ত রকম চেষ্টা করব। সেইটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি
যে শ্যামপুরেতে দিনের বেলা মদ খেয়ে বাওয়ালি করা যাবে না আর মা বোনকে অসম্মান করা যাবে না। কিন্তু মাস্টারমশাই শ্যামপুরকে পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি মদের লাইসেন্সের দোকান দিয়েছেন, আর শ্যামপুরকে সবচাইতে বেশি বঞ্চিত করেছেন। কেন না, আপনাদের 25 বছরে কিছু হয়নি, একটা জলের ট্যাঙ্ক হওয়ার কথা ছিল, সেই জলের ট্যাঙ্কটাও মাস্টারমশাই উলুবেরিয়ার হীরাপুরে পাঠিয়ে দিয়েছেন। আমি এসে প্রশ্ন করেছি যে শ্যামপুরের বহু মানুষ পানীয় জল খেতে পায় না, পানীয় জল ঠিক মতো পৌঁছায় না, বহু দূরে দূরে টিউবওয়েল, সেই টিউবওয়েল থেকে জল অনেক দূর দূর থেকে নিয়ে আসতে হয়, বহু গ্রামে আজকে এই অবস্থা। তো পানীয় জলের যে টাকা এসেছিল আপনি সেটা কেন হীরাপুরে পাঠিয়ে দিলেন? উনি বলছেন শ্যামপুরের নাকি নোনা জল। আপনাদের জল নোনা জল? তাহলে একটা কাজ করবেন, এখানে যারা তৃণমূলের নেতা আছে, তৃণমূলের পঞ্চায়েত আছে, তৃণমূলের প্রধান আছে, উপপ্রধান আছে, তাদের সঙ্গে দেখা হলেই তাদেরকে বাড়িতে ডাকবেন, ডেকে বলবেন দাদা বা বোন বা দিদি বা মাসিমা বা কাকিমা যেই তৃণমূলের হবে তাকে 1 গ্লাস জল দেবেন, দিয়ে বলবেন এটা নোনা জলটা খেয়ে নিন। এমএলএ সাহেব বলেছেন, জুলফিকার আলী মহাশয় বলেছেন, আর নদেবাসী জানা মহাশয় বলেছেন যে শ্যামপুরের জল নোনা জল, সেই জন্য শ্যামপুরের ট্যাঙ্ক তৈরি করা যায়নি, আমরা হীরাপুরে পাঠিয়ে দিয়েছি। আর জল খাওয়ার পরে বলবেন এখানে আরেকটা বাতাসা খান, আপনার তো মুখটা নোনা হয়ে গেল, বাতাসা খেয়ে একটু মুখটা মিষ্টি মুখ করে নিন। আর বলবেন এটা তো আমরা জানতাম না যে আমাদের জল নোনা জল, হিরণদা আমাদেরকে বললেন। হিরণদা না বললে হয়তো কোনোদিনও মাস্টারমশাই উত্তরে দিতেন না যে কেন শ্যামপুরের পাওনা ট্যাঙ্ক জলের রিজার্ভার সেটা চলে গেল হীরাপুরেতে। শ্যামপুরে ইলেকট্রিক চুল্লি হওয়ার কথা ছিল, সেটাও মাস্টারমশাই বাউরিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সেটার উত্তর দেয়নি যে কেন ইলেকট্রিক চুল্লিটা ওখানে পাঠিয়ে দিলেন। হয়তো কিছু একটা ভাবছেন এখনো যে কি উত্তর দেব, কি উত্তর দেব, কি উত্তর দেব। জমি কিন্তু তৃণমূল কংগ্রেস অবৈধ ইট ভাটা চালাচ্ছে, সেখানে বাংলো করে তৃণমূলের নেতারা আছে। আপনাদের সম্পত্তি, আপনাদের ট্যাক্সের টাকা, ভাগীরথী কোঅপারেটিভ, যেখানে বিরাট বড় শিল্প হতে পারে, যেখানে অনেক কিছু হতে পারে। একবার এই এমএলএ সাহেব গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আমি ওখানে শিল্প করব, তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্জিনিয়ার সার্ভেয়ারকে সবাইকে পাঠিয়েছিল, তারা মাপজোক করে বাড়ি চলে গেছে, তারপরে তাদের আর কখনো দেখা যায়নি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শ্যামপুর 25 বছর নয়, 79 বছর আগে যখন দেশ স্বাধীন হয়েছিল সেখানে যেমন ছিল তার থেকে আরো খারাপ অবস্থা। কেন না, সেই সময় মাঠে চাষ হতো, কৃষক বন্ধুরা তারা চাষ করে নিজের ফসল বিক্রি করতে পারতেন। আর এখন কিষাণ মান্ডি, তৃণমূল কংগ্রেসের আড্ডাখানা, আর 26 খানা খালে জল নেই, কৃষক ভাইরা বন্ধুরা চাষও করতে পারছে না। সেই জন্য আগামী দিনে, আগামী 29 তারিখ আপনাদের সঙ্গে যে বঞ্চনা করেছে তৃণমূল কংগ্রেস, দীর্ঘ 25 বছর ধরে আপনাদেরকে মিথ্যে কথা বলে বলে বলে, ছাপ্পা ভোট দিয়ে দিয়ে দিয়ে, মানুষকে ঠকিয়ে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সঙ্গে বেইমানি করে যেভাবে মানুষকে বঞ্চিত করেছে, শ্যামপুরের মানুষকে, শ্যামপুরের মানুষের একটা নাম করে দিয়েছে, ব্র্যান্ড করে দিয়েছে, শ্যামপুর মানে রেফার টু উলুবেরিয়া। শ্যামপুরের নিজের কোনো অস্তিত্ব নেই। যেটুকু আপনি বলবেন শ্যামপুরে কি আছে যেটা নিয়ে আপনি গর্ববোধ করেন, কিছুই নেই। কত হতাশ। আমার দাদু যদি বেঁচে থাকতেন, অশ্বিনী ভট্টাচার্য মশাই, তিনি হয়তো তার নাতির কথা শুনে বলতো, নাতি এই প্রশ্ন আর আমাকে করিস না, আমি লজ্জায় কিছু বলতে পারবো না। অশ্বিনী বাবু আমার যিনি দাদু, যিনি রাজীবপুর প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই ছিলেন, তিনি হয়তো লজ্জায় মাথা নিচু করতেন যে শ্যামপুরের কোনো পরিচিতি নেই। একটা ভৌগোলিক পরিচিতি আছে যে রূপনারায়ণ নদী, হুগলি নদী আর দামোদর নদীর মাঝখানে চারিদিকে নদীমাতৃক বেষ্টিত অসাধারণ এক ভৌগোলিক জায়গা, যেখানে ট্যুরিজম বিরাট বড় জায়গায় যেতে পারত। কিন্তু সেই গাদিয়ারা, শিবগঞ্জ, শিবপুর, 58 গেট, গড়চুমুক, পুরো জায়গাটা শুধু হোটেল, অবৈধ ব্যবসা আর মদের দোকান, এছাড়া কিছু আছে?
গর্ববোধ করার মতো কিছু আছে? আমি প্রথমে যখন এসেছিলাম শ্যামপুরে প্রথম দিন 20 মার্চ 19 তারিখে আমার নাম ডিক্লেয়ার করা হয়েছিল, আর 20 মার্চ আমি শ্যামপুরে এসেছিলাম। এসে আমি ভেবেছিলাম গাদিয়ারা হোটেল আছে, থাকবো কোথায়? তো গাদিয়ারা হোটেলে যেতে যাচ্ছিলাম, আমার ভাই এখানে যে মন্ডল সভাপতি তুষার তুষার আমাকে ওর বাইকে করে এলাম। তুষারকে আমি আগে থেকেই চিনি, কারণ ও টেলিকম ইঞ্জিনিয়ার, ও আমার সঙ্গে টেলিকমের কাজ করতো। আমি তো রিলায়েন্সে চাকরি করতাম, তো ও একটা কোম্পানিতে কাজ করতো, সেই সূত্রে ওর সঙ্গে আলাপ। ও তখন খুব ছোট ছিল। তো ও বললো, দাদা আর যাই করবেন গাদিয়ারা যাবেন না, গেলে ওখানে আপনার নাম বদনাম হয়ে যাবে। তো এখন শ্যামপুরের নাম শুনলে না মানুষ দুটো কথা বলছে, একটা হলে রেফার টু উলুবেরিয়া, আর শ্যামপুর গাদিয়ারা ওই সাইডে কেউ থাকলে তার নাম ভালো নাম থাকলেও বদনাম হয়ে যাবে। এটা তো শ্যামপুরের মা বোন, শ্যামপুরের মাটি, শ্যামপুরের রক্তের বদনাম হয়ে যাচ্ছে। আমার মা যে জন্মগ্রহণ করেছেন শ্যামপুরে, উত্তর দুর্গাপুর, আমার মায়ের রক্ত, আমার মায়ের মাটি, সেই ঋণ আমি পরিশোধ করতে এসেছি। এটা ঈশ্বরের অসীম কৃপা যে ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছেন। আর একটা ছোট কথা বলি, তৃণমূল কংগ্রেস আমার নামে বলছে যে আরে হিরণ খড়গপুর থেকে অত কাজ করেছিল, ওকে দেখো শ্যামপুরে পাঠিয়ে দিল। আমি বলছি এটা তো আমার কাছে আশীর্বাদ যে আমার মায়ের জন্মভূমি, আমার জন্মভূমিতে আমার পার্টি আমাকে সুযোগ করে দিয়েছে। এর থেকে বড় কি সুযোগ হতে পারে? এর থেকে বড় কোনো আশীর্বাদ হতে পারে? নিজের মায়ের জন্মভূমি, নিজের জন্মভূমিতে ফিরে আসার থেকে বড় কোনো সৌভাগ্য হতে পারে? হতে পারে না। আমি প্রশ্ন করলাম, মাস্টারমশাই আপনি তো 25 বছরের বিধায়ক, আপনাকে তৃণমূল কংগ্রেস এবারে কেন টিকিট দিল না? বলছে আমার তো বয়স হয়ে গেছে। বললাম কোথায় বয়স হয়েছে? আপনার তো হাতে লাঠিও নেই আর চোখে কালো চশমাও নেই। আপনি তো নদীবাসী জানা মহাশয়ের সঙ্গে সকাল থেকে রাত অব্দি প্রচার করছেন। তাহলে আপনি যদি সকাল থেকে রাত অব্দি ওনার হয়ে প্রচার করছেন, তাহলে 25 বছরের বিধায়ক আপনাকে টিকিটটা কেন দিল না? আপনি তো প্রচার নিজের জন্যই করতেন। কিছু না বলতে পেরে বলছে এই তো তুমি খড়গপুরে এত কাজ করলে ভাই, খড়গপুর থেকে তোমাকে শ্যামপুরে পাঠিয়ে দিল। আমি বলছি দেখুন, আমার তো মাতৃভূমিতে পাঠিয়েছে। আপনার দলের সোহম চক্রবর্তী, যে আমার বন্ধু, যে আমার সঙ্গে সিনেমা করেছে, লে হালুয়ালে, জামাই 420, জামাই বদল, জিও পাগলা, 4-4টে সিনেমা করেছে আমার সঙ্গে। সেই সোহম চক্রবর্তীর বাড়ি তো বেহালা, কলকাতা। তাহলে তাকে 2021-এ কেন চণ্ডীপুর পাঠিয়েছিল? আর এবছর চণ্ডীপুর থেকে সোজা নদিয়ার করিমপুরে পাঠিয়ে দিয়েছে। বলতে তৃণমূল কংগ্রেসের সবাই মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছে, আর কারোর মুখে কোনো উত্তর নেই। কিন্তু আপনাদেরকে কেউ বললে, প্রশ্ন করলে, কোন তৃণমূলের কাউকে দেখলেই বলবেন এই তোমাদের সোহমকে কেন পাঠিয়ে দিল গো? বেহালার কলকাতার সোহমকে সোজা নদিয়ার করিমপুর। করিমপুরে তো ওনার জন্মভূমি নয়, আর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুরেও জন্মভূমি না। উনি জন্মেছেন বেহালাতে, বড় হয়েছেন কলকাতায়। তাহলে তাকে প্রথম চণ্ডীপুর, তারপরে করিমপুর। সেই জন্য তৃণমূল কংগ্রেসকে আমি বলি, মাস্টারমশাই নদেবাসী জানা মহাশয়কে বলি যে আপনারা কাছের ঘরে আছেন, কাছের ঘরে থেকে নিজেরা যদি পাথর ছোড়েন, ঢিল ছোড়েন, তো আপনার ঘরটাই তো ভেঙে যাবে। তার থেকে যত কম কথা বলবেন তত শ্যামপুরবাসীর ভালো। কারণ শ্যামপুরবাসী গত 25 বছর আপনাদের মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, আপনাদের বঞ্চনা, আপনাদের অসম্মান সব সহ্য করতে 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 শ্যামপুরের মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা বাঁচতে চায়, তারা সম্মান চায়, তারা নতুন করে সূর্য দেখতে চায় ঘুম থেকে উঠে। তারা পরিচয় দিতে চায় যে এটা আমার শ্যামপুর, আমাদের হাসপাতাল, আমাদের কলেজ, আমরা গর্বিত শ্যামপুরের জন্য। সেই দিনটা 4 মে সবাই গর্ব করে বলবে এটা আমার শ্যামপুর, আমার মাটি, আমার গর্ব, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। সবাই ভালো থাকবেন। আগামী মাসে মা বোনেদের অ্যাকাউন্টে মোদিজি 3000 3000 3000 3000 3000 3000 3000 করে টাকা পাঠাবেন। লক্ষ্মীর ভান্ডারে যারা 1500 পেয়েছেন তাদেরকে আগামী মাসেতে 3000 3000 3000 করে পাঠাবেন। এই কথাটা সবাইকে বলে দেবেন। যুবসাথী যারা পেয়েছেন কি পাননি আমি জানি না, যারা যুবক ভাইয়েরা আগামী মাস থেকে 3000 3000 3000 করে পাবেন। আর বার্ধক্য ভাতা যারা 1000 পাচ্ছেন
তারা আগামী মাস থেকে 2000 করে পাবেন। যারা বার্ধক্য ভাতা এখনো পাননি তারা সামনের মাসে আমার এই কমলপুর অঞ্চলে এমএলএ অফিসে আসবেন। আমার 14টা অঞ্চলে 14টা অফিস থাকবে, অঞ্চলে আসবেন। আপনার ফর্মটা আমি নিজে ফিল আপ করবো। বার্ধক্য ভাতা পরের মাস জুন মাস থেকে পেয়ে যাবেন। আর যে সমস্ত গর্ভবতী বোনেরা যারা মা হতে চলেছে, যারা প্রেগনেন্ট ওমেন, যারা গর্ভবতী অন্তঃসত্ত্বা মায়েরা বোনেরা, তারা অন্তঃসত্ত্বা হলে তাদেরকে আমাদের সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে 21,000 টাকা করে পাঠাবেন। যে কোনো অন্তঃসত্ত্বা বোন, অন্তঃসত্ত্বা দিদি মাকে 21,000 টাকা করে পাঠাবে সরকার। আর যে সমস্ত বোনেরা এবারে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হবে তাদেরকে 50,000 টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মায়েরা বোনেরা বাসে উঠলে কোনো ভাড়া দিতে হবে না। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বাসে করে যাবেন, বাসে কোনো মাকে, বোনকে, দিদিকে, ঠাকুমাকে, জেঠিমাকে, মাসিমাকে, মহিলা মানে কোনো বাসের ভাড়া লাগবে না। আরে ভাই, সরকার তো সরকারি বাসেই ফ্রি দেবে না? সরকার তো সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা করায় না? সরকার তো সরকারি স্কুলে বিনা পয়সায় পড়ায় না? এইটুকু বোধ বুদ্ধি তো থাকতে হবে, এইটুকু তো সচেতনতা থাকতে হবে। প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়ামের স্কুলে পাঠালে সরকার কি তোমার বাচ্চা স্কুলের ফিস দেয়? তুমি যদি বড় বড় কোঠারি, উডল্যান্ড এই সমস্ত হাসপাতালে ভর্তি হও, সরকার কি তোমাকে টাকা দেয়? দেয় না তো। এইটুকু তো সবাই জানেন। সরকার সরকারের জিনিসে হেল্প করতে পারে। যে ব্যক্তিগত প্রাইভেট ব্যবসা করবে সেটা কি সরকারের দায়? সরকারের দায় তো নয়। তো এইভাবে আমাদের বিজেপি সরকার আগামী 4 মে থেকে মা বোনেদের এবং যারা বেকার ভাই, যারা পরীক্ষার জন্য চেষ্টা করবে চাকরি পাওয়ার জন্য, আর যারা তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর এ বিরাট লাইন দিতে হয়েছিল, শ্যামপুরে বিশাল কোনো লাইন পড়েনি। এসআইআর এ শ্যামপুরে খুব কম মানুষের নাম বাদ গেছে, এটা মনে হয় আপনারা জানেন। ভবানীপুরে কত বাদ গেছে? 51,000। আর শ্যামপুরে 7-8,000 মনে হয় বাদ গেছে। তাহলে ভবানীপুরে মুখ্যমন্ত্রী কি করে ভোটে জিততেন এবার বুঝতে পেরেছেন? এত বছর ধরে আর বলছি না। আর শ্যামপুরেতে এসআইআর এর তবু যারা লাইন দিয়েছিলেন, ভোটের ঘোষণা হওয়ার পর, মানে 4 তারিখ হওয়ার পর, 4 মে হওয়ার পর আমাদের বিজেপি সরকার হবে 7ই মে। তারপরে আপনারা আবার লাইন দেবেন, সেই লাইনটা হবে চাকরির লাইন। সব ভাই বোনেরা যারা এমএ পাস, বিএ পাস, তারা চাকরির পরীক্ষা দেবে, তারা আবার চাকরির লাইনে দাঁড়াবে। গত 15 বছর তৃণমূল সরকার সমস্ত চাকরি বন্ধ করে দিয়েছে। আর শ্যামপুরে যতগুলো স্কুলে মাস্টারকে জয়েন করিয়েছে, মোটামুটি তার মধ্যে বেশিরভাগ মাস্টারমশাই পয়সা দিয়ে হয়েছে। আমাকে বহু মায়েরা বোনেরা বলছে, তাহলে আমাদের ছেলেরা ওই স্কুলে যায়, ওই মাস্টার তো পড়াশোনাই জানে না, ও তো তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আমি বললাম, বোন চিন্তা করবেন না, আমাদের বিজেপি সরকার পরীক্ষা হবে, পরীক্ষায় পাস করবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পাস করবে, সবাই দেখতে পাবে, কাউকে 1 টাকাও দিতে হবে না। আগে শিল্প চাই, চাকরি চাই, ভাতাও চাই। ভাতাও চাই, ভাতা ডবল, লক্ষ্মীর ভান্ডার ডবল, বার্ধক্য ভাতা ডবল, যুবসাথী ডবল। আর অন্তঃসত্ত্বা মহিলাদের কোনো টাকা দিত না। প্রেগনেন্ট ওমেনদেরকে, যারা মা হতে চলেছে, গর্ভবতী মহিলা বোনেরা, তাদেরকে 21,000 টাকা। আর বোনেরা উচ্চ মাধ্যমিক পাস করবে, পরীক্ষা দেবে, পাস করবে, আর কলেজে ভর্তি হবে, এই সার্টিফিকেটটা, অ্যাডমিশনের সার্টিফিকেটটা নিয়ে আসবে। মানে অ্যাডমিশন যে তুমি নিয়েছো কলেজে, সেটা নিয়ে আমার অফিসে আসবে, তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা ঢুকে যাবে।